প্রিয় দর্শক, শুভ সকাল। আপনার সকালটা না পুরো দিনটা যেন শুভ এবং সুন্দর হয় সেই প্রত্যাশায় আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। এবং প্রত্যেকটি পর্বে আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রেন টিউমার নির্ণয় ও এর চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডক্টর মাসুদ আনোয়ার, কনসালটেন্ট নিউরোসার্জারি, আজগর আলী হাসপাতাল। অনুষ্ঠান চলাকালীন সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের আপনাদের সমস্যার জন্য আমাদেরকে ফোন করতে পারেন এবং পরামর্শের জন্য ফোন করতে পারেন। সেই প্রশ্ন করতে পারেন 83325098 83322754 এই নম্বরে। সো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেন টিউমার, এর চিকিৎসা, এর সবকিছু নিয়ে। প্রথমে জানতে চাই যে কোন কোন উপসর্গগুলো নিয়ে ব্রেন টিউমার রোগীরা আপনার কাছে আসে? ব্রেন টিউমারের উপসর্গ এবং লক্ষণগুলো আসলে নির্ভর করে ব্রেইনের কোন জায়গাটায় টিউমার আছে এবং কি ধরনের টিউমার। অ্যাকচুয়ালি ব্রেইনটা হলো একটা শক্ত খুলির ভিতরে খুব নরম একটা অর্গান, অনেকটা নারকেলের মতো। অনেকটা তাই। এবং নারকেলটা এটা নরম, ডাবের মতো নারকেল। ব্রেইনকে পুরো প্রোটেক্ট দিয়ে রাখছে এই খুলিটা। এবং পুরো ব্রেইনের ভিতরেই, ব্রেইনটা পুরো খুলির ভিতরেই একদম কম্প্যাক্ট অবস্থায় আছে। সো এই জায়গায় যদি সামান্য মার্বেল সাইজেরও একটা জিনিস ঢুকে যায় তাহলে সেটা কিন্তু ব্রেইনের প্রেশার বাড়িয়ে দেয়। এবং ব্রেন টিউমারটার সমস্যা আসলে এটাই, খুব ছোট টিউমারও বিশাল একটা ইম্প্যাক্ট করতে পারে। ব্রেন টিউমার আগেই বলেছি যে লক্ষণগুলো নির্ভর করে এর লোকেশন এবং এর কী ধরনের টিউমার তার উপর। ব্রেন টিউমারের একটা বিশাল অংশ হলো বিনাইন, আমরা যেটাকে বলি ক্যান্সার নয়। এবং কিছু টিউমার আছে ক্যান্সার, এবং কিছু টিউমার আছে যে ব্রেইনের সামনের দিকে থাকবে, পিছনের দিকে থাকবে, ভিতরে থাকবে। সো ওভারঅল সমস্ত কিছু মিলেই লক্ষণগুলো আসলে এই প্রকাশ পায়। সবচেয়ে কমন লক্ষণ যেগুলো, সবচেয়ে মেইন সিমটম 2-3টার ভিতর প্রথমটা হলো মাথা ব্যথা। সমস্যাটা হলো মাথা ব্যথাটা খুবই নন স্পেসিফিক একটা সিমটম, যেটা এই বিভিন্নজন বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। ব্রেন টিউমারের মাথা ব্যথাটার ক্ষেত্রে সাধারণত যেভাবে হয় সেটা হলো এই মাথা ব্যথাটা খুব অল্প সময়ে ডেভেলপ করে, আস্তে আস্তে যত সময় যায় সেটা তত বাড়তে থাকে। এবং বিশেষত এটা রাতের বেলা মাথা ব্যথায় ঘুম ভেঙে যায়, ভোরবেলা অথবা সকালবেলা মাথা ব্যথাটা বাড়ে, হাঁচি কাশি এই সমস্ত দিকে মাথা ব্যথাটা বাড়ে। এবং যত সময় যাবে এই মাথা ব্যথাটা প্রোগ্রেস করবে। মাথা ব্যথার সাথে আরেকটা সিমটম প্রায় দেখা যায়, সেটা হলো বমি। এবং বমিটা আনএক্সপ্লেইনড। অনেক সময় বমি দেখা যায় যে এক্সপ্লেইন করা যায় যে আমি খাওয়ার পরে বমি হচ্ছে কিংবা অন্য কোনো কারণে, বাট এই ব্রেন টিউমারের বমিটা আনএক্সপ্লেইনড, কোনোভাবে এক্সপ্লেইন করতে পারি না যে অন্য কোনো সোর্স আছে যে কারণে আমরা বমিটা হচ্ছে। দ্বিতীয় যে সিমটমটা কমনলি দেখা যায় সেটা হলো চোখের দৃষ্টি ক্ষমতা ক্রমশই হ্রাস হয়, একটা পর্যায়ে অন্ধত্ব বরণ করে নেয়। এই 3টা সিমটমকে আমরা বলি ব্রেইনের একটা ট্রায়াড বলি। এই মেন এই 3টা সিমটম। এর বাইরে যে জিনিসগুলো আছে, যে লক্ষণগুলো আছে, সেটা হলো খিঁচুনি। আচ্ছা, কিছু কিছু পেশেন্টের টিউমারের লোকেশন অনুযায়ী খিঁচুনি হয়। কিছু কিছু পেশেন্টের লোকেশন, যেই টিউমারগুলো যদি মানুষের হাত পা নাড়ার যে অংশটুকু, ব্রেইনে যে অংশটুকুতে যদি টিউমার থাকে তাহলে যে পাশে টিউমার তার অপোজিট সাইডে অবশ হয়ে যেতে পারে, জোর কমে যেতে পারে, হাঁটতে সমস্যা হতে পারে। এটা একটা। হঠাৎ করে অজ্ঞান কি হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। সেটা যখন টিউমারের প্রেশারটা খুব বেড়ে যায়, অথবা ব্রেইনের পিছনের অংশে কিছু জায়গা আছে সেই জায়গায় যদি টিউমার হয় তাহলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে একটা কারণে, ব্রেইন টিউমার আগের থেকে আছে এবং এর ভিতরে হঠাৎ করে ব্লিডিং হলো কোনো কারণে, সো পেশেন্টলি হঠাৎ করে অজ্ঞান। এটা তো আপনি হিস্ট্রির কথা বললেন বা পেশেন্ট আপনার কাছে এটা নিয়ে প্রেজেন্ট করবে, বাট হেডেক যেহেতু এটার ফার্স্ট এবং মেইন সিমটমস, অনেক সময় দেখা যায় আসলে মাথা আছে আর মাথা ব্যথা নেই এরকম মানুষ তো আমরা খুঁজে পাই না। কিন্তু মানে অল ইন এ সাডেন যখন শুরু হয়ে যাবে বা আপনার কাছে আসবে, আপনার হিস্ট্রি বাদে হেডেক দিয়ে কি কোনো মানে করা যায়, ব্রেন টিউমারকে আলাদা করা যায়? এই যে আমি বললাম যে হেডেকের কিছু প্যাটার্ন আছে, যেটা যেই পেশেন্টের দেখা গেল লং টার্ম একটা হেডেক আছে, অনেক দিন ধরে হেডেক, 10-12 বছর, 5-6 বছর, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি এক্সক্লুড করে ফেলি এটা ব্রেন টিউমারের জন্য সম্ভবত না। কিন্তু সাডেনলি একটা হঠাৎ করেই মাথা ব্যথা শুরু হলো এবং যত দিন যাচ্ছে মাথা ব্যথাটা বাড়ছে, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে,
একই সাথে দৃষ্টি ক্ষমতাটা কিছুটা হ্রাস পেয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যালার্মিং। ওকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। এবং আরেক কিছু সমস্যা আছে যে ব্রেন টিউমারের পেশেন্ট অন্য অন্য স্পেশালিটির কাছে যেতে পারে, সাইকিয়াট্রিক স্পেশালিটির কাছেও যেতে পারে। যেমন যেটা আমরা মানসিক সমস্যা যে প্রেজেন্টেশনগুলো বলি সেইগুলো কিন্তু ব্রেন টিউমারের প্রেজেন্টেশন থাকতে পারে। মানুষ ভুলে যেতে পারে, মেমোরি লস হয়ে যেতে পারে, অথবা সাডেনলি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও করতে পারে। দেখা গেল বিশেষত মানুষের ফ্রন্টাল লোব সামনের দিকে কিছু ব্রেন টিউমার যদি থাকে ব্রেইনের সামনের দিকে, সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনটা অনেক সময় হয় হলো মানসিক রোগের মতো প্রেজেন্টেশন, সাডেনলি অ্যাগ্রেসিভ হয়ে গেল, কিংবা যেই পেশেন্টের আগের যে স্বভাবটা ছিল সে স্বভাবটা চেঞ্জ হয়ে গেল, ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে। অনেকগুলো মানসিক রোগের প্রেজেন্টেশনও কিন্তু ব্রেন টিউমারের প্রেজেন্টেশন হতে পারে। সেক্ষেত্রে তো স্যার অবশ্যই যারা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছেন বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, তাদেরও এক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রয়েছে। এবং অনেক ক্ষেত্রে তারা আমাদের কাছে ডায়াগনোসিস করে পাঠিয়ে দেয়। তারাও যখন এই সিমটমগুলো দেখে এবং সিমটমের কোনো সন্দেহজনক কিছু দেখলেই কিন্তু তারা ইমেজিং করে ডায়াগনোসিস করে আমাদের কাছে পাঠিয়ে দেয়। বাহ, সেক্ষেত্রে যেন ডিসোল্ডারিং না হয় সেটাও কিন্তু আমাদের মাথায় আসলে রাখা খুব ইম্পর্টেন্ট। স্যার, আমরা কথা বলছিলাম ব্রেন টিউমার উপসর্গগুলো নিয়ে, এবার একটু জানতে চাই যে ব্রেন টিউমার রিস্ক ফ্যাক্টরগুলো কারা বা কি? রিস্ক ফ্যাক্টর অ্যাকচুয়ালি যে কোনো এই সমস্ত টিউমারের রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু এখনো পর্যন্ত একদম নির্দিষ্ট কিছু না। তারপরে মোটা দাগে বলা যায় ব্রেন টিউমারের ক্ষেত্রে প্রথম রিস্ক ফ্যাক্টরটা রেডিয়েশন এক্সপোজার যত বেশি হবে, রেডিয়েশন বলতে ইভেন ওই এক্সরে সিটি স্ক্যান বলেন, এইগুলোও কিন্তু একটা রেডিয়েশন এক্সপোজার। এই রেডিয়েশন এক্সপোজার এবং এর সাথে যারা কাজ করে তাদের ব্রেন টিউমারের সম্ভাবনাটা একটু বেশি। কিছু কিছু ব্রেন টিউমার আছে জেনেটিক রিলেশন আছে, যে জন্মগতভাবে যদি বাবা মা কিংবা অন্য কারো কিছু ব্রেন টিউমার থাকে, কিছু কিছু ব্রেন টিউমার তাদের ক্ষেত্রে ব্রেন টিউমার হতে পারে। ব্রেন টিউমারের ক্ষেত্রে কমন দুটা এজ আছে আসলে, একটা হলো এই 50-60 বছর উপরে বয়স্ক, এবং কিছু আছে যে বাচ্চা। মাঝে যেই গ্রুপটা এদের ব্রেন টিউমার কম্পারেটিভলি কম থাকে। সো রিস্ক ফ্যাক্টর বলতে অ্যাকচুয়ালি আমি দুটাই বলতে চাচ্ছি, যে একটা হলো রেডিয়েশন এক্সপোজার, একটা হলো জেনেটিক কোরিলেশন। এক্ষেত্রে স্যার রিস্ক ফ্যাক্টরের কথা এই জন্য জিজ্ঞেস করলাম, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে স্ট্রেস কি কোনো রিস্ক ফ্যাক্টর কিনা। না, স্ট্রেস এই ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর না। আচ্ছা, আর ব্রেন টিউমার আমরা বলছি যে টিউমার, কিন্তু এটা আসলে কি ক্যান্সারাস নাকি ক্যান্সারাস না, সেটা দু ধরনের আছে। একটা হলো নন ক্যান্সারাস ব্রেন টিউমার, যেটাকে আমরা বলি বিনাইন, এবং আরেকটা হলো ক্যান্সার। এই ট্রিটমেন্ট প্যাটার্নটাও আসলে এটার উপর ডিপেন্ড করে। বাট ক্যান্সারাস এবং নন ক্যান্সারাস ব্রেন টিউমার যেটাই হোক না কেন, এটার বিহেভটা হলো ম্যালিগন্যান্ট আমরা বলি। কারণ ওই আগেই বলেছি যে ছোট্ট একটা ব্রেনের ছোট একটা জায়গায় সামান্য একটা মার্বেলের মতো সাইজ টিউমারও যদি হয়, সেটার বিশাল একটা ইম্প্যাক্ট হয়। এবং সো যে কোনো ব্রেন টিউমার ব্রেনের ভিতরে যখনই চাপ প্রয়োগ করবে, সেটা কিন্তু আমরা বলি বিহেভ ম্যালিগন্যান্ট, বাট দ্যাট মিনস তার বিহেভটা সাধারণ টিউমারের মতো না। বাইরে যে সাধারণ বিনাইন টিউমার যেরকম বিহেভ থাকে, এটার বিহেভ কিন্তু সেরকম না। আমরা এটা ডায়াগনোসিস করি কিভাবে? প্রথম আমরা তো ডায়াগনোসিসের আগেই আমরা দেখি যে তার সিমটম এবং সাইনগুলো, হিস্ট্রিগুলো আমরা দেখে তার যদি আমাদের সন্দেহ হয় যে এটা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি ইমেজিংয়ে চলে যাই। এবং এই ক্ষেত্রে ইমেজিংটা সবচেয়ে কমনলি যে ইমেজিং আমরা ইউজ করি সেটা হলো এমআরআই। ব্রেনের এমআরআই, অনেক ধরনের এমআরআই আছে। যাই হোক, আমরা সাধারণ এমআরআই থেকে শুরু করে আস্তে আস্তে এমআরআই, এমআরএস, আরও কতগুলো ইনভেস্টিগেশন আছে, এগুলো দিয়ে আমরা এই ইমেজিং দিয়ে ব্রেন টিউমারটা আমরা ডায়াগনোসিস করতে পারি। ব্রেন টিউমারটা কোথায় আছে, কতটুকু সাইজ আছে, এটা। এর পরবর্তী কিছু স্টেজ আছে যে আমরা যদি সন্দেহ করি, এটা অনেক সময় এমআরআই ইমেজিংয়েও বোঝা যায় না যে এটা আদৌ ব্রেন টিউমার নাকি অন্য কোনো লেশন ব্রেনের। সেই ক্ষেত্রে আরও কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন এমআরএস বলে একটা ইনভেস্টিগেশন আছে এমআরআই এর মতো, পেট স্ক্যান আছে, অনেক সময় এটাও করি। এবং ফাইনালি অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা আমাদের ব্রেন টিউমার কী ধরনের ব্রেন টিউমার, এবং এটা ডায়াগনোসিস একটাই, সেটা হলো বায়োপসি। বায়োপসিটা আমরা অপারেশনের সময়ও করতে পারি, অথবা অপারেশনের আগেও আমরা বায়োপসি নিতে পারি। যদি সন্দেহ হয়, আমরা অপারেশনের আগে ছোট একটা ব্রেনে ছোট একটা ফুটো করে স্টেরোট্যাকটিক বায়োপসি বলি আমরা, ওভাবে বায়োপসি নিতে পারি আমরা। আচ্ছা, মানে ফর্মাল অপারেশনে না যাওয়ার আগে আমরা একটা বায়োপসি, এইটাই হলো ব্রেন টিউমার ডায়াগনোসিস করার আমাদের। তাহলে স্যার এই যে ডায়াগনোসিসের একটা পার্টি হচ্ছে অপারেশনও হতে পারে। হ্যাঁ, অপারেশন। ট্রিটমেন্ট পারপাস যদি বলি, সেক্ষেত্রে ট্রিটমেন্ট ব্যবস্থাটা কিরকম ব্রেন টিউমার? কারণ অনেকে মনে করে আমার ব্রেন টিউমার হয়েছে, তার মানে আমি শেষ। না, এটা তা না। ব্রেন টিউমার, বেশিরভাগ ব্রেন টিউমার আমি বললাম বিনাইন লেশন, যেগুলো ক্যান্সারাস না, সেগুলো কমপ্লিটলি কিউরেবল।
এবং পেশেন্টের আমাদের বেশিরভাগ পেশেন্টই যারা এই যে বিনাইন টিউমার নিয়ে আছে তারা অপারেশনের পরে আর কোনো কমপ্লেন অ্যাকচুয়ালি থাকে না। সমস্যাটা হয় যদি টিউমারটা ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে পরবর্তী চিকিৎসা প্রোটোকল কী হবে, অনেকগুলো স্টেপ পার হতে হয়। বাট সেটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে তো একই কথা, যে আমাদের অপারেশনের পরবর্তী একটা লাইফ এক্সপেক্টেন্সি আমরা বলি, এবং ক্যান্সারটা কী ধরনের বিহেভ করতেছে তার উপরেও আবার তার রেজাল্টটাকেই হবে তা। বাট সহজ হিসাবে ব্রেন টিউমার হলেই যে এটা খারাপ না তা না। ব্রেন টিউমার বেশি, অনেক ব্রেন টিউমারই কিউরেবল, কমপ্লিটলি কিউরেবল। কিউরেবল মিনস কমপ্লিটলি কিউরেবল। রাইট, এই প্রশ্নটা স্যার এই জন্যই করা, কারণ আমরা যদি দেখি যে আমরা ছোটবেলা থেকেই হোক বা আমাদের পারিপার্শ্বিক অবস্থায় হোক, ইভেন আমরা বাংলাদেশের যে মুভি সেখানেও দেখেছি যে তার অনেক বড় রোগ হয়েছে মানে ব্রেন টিউমার। ব্যাপারটা আমাদের মধ্যে কনসেপচুয়ালি এভাবেই চলে আসে যে ব্রেন টিউমার মানেই হয়তো বা আমার নিস্তার নেই, কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থাটা বা এই যে আজকে আমরা এই শোতে কেন এটা নিয়ে আলোচনা করছি, কারণ এটার গুরুত্বটা বোঝানোর জন্য জনগণকে। এই যে কনসেপ্টের কথা যেটা বললেন, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এই কনসেপ্টটা প্রায় 20-25 বছর আগে অ্যাকচুয়ালি এটা ছিল টেকনোলজিক্যালি অতখানি ডেভেলপড, আমাদের এই নিউরোসার্জিক্যাল সেক্টরটা ছিল না। বাট গত 15 থেকে 10 বছর ধরে নিউরোসার্জারিতে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে, ওয়ার্ল্ডে এবং ইভেন বাংলাদেশেও, সেই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট সবকিছু হিসেব করলে বেশিরভাগ ব্রেন টিউমারে আসলে কিউরেবল। আমার একটাই এই ক্ষেত্রে ওপিনিয়ন একটাই যে ব্রেন টিউমার, বেশিরভাগ ব্রেন টিউমারই কিউরেবল। খুব অল্প কিছু ব্রেন টিউমার আছে যেটার ক্ষেত্রে আমরা হয়তো কমপ্লিট ট্রিটমেন্টটা দিতে পারি না, তারপরেও সেগুলোর পরবর্তী ট্রিটমেন্ট আছে। তাহলে স্যার এবার তাহলে ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে আমি জানতে চাই। প্রথম যেটা হলো, আমরা ব্রেন টিউমার ডায়াগনোসিস করার পরে এই ইমেজিংয়ে আমরা কিছুটা আইডিয়া করতে পারি এটা ক্যান্সার এবং নন ক্যান্সারাস কিনা। আচ্ছা, নন ক্যান্সারাস ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নন ক্যান্সারাস আইডিয়া করা যায়। যদি নন ক্যান্সারাস টিউমার হয় তাহলে স্ট্রেট পেশেন্টের অন্যান্য বিবেচনায়, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় যদি সে ফিট থাকে তাহলে সরাসরি আমরা বলি সার্জারি হলো ফার্স্ট অপশন। ব্রেন টিউমারের ট্রিটমেন্টের ফার্স্ট অপশন সার্জারি। কারণ এমন কোনো ওষুধ অ্যাকচুয়ালি নাই, এমন কোনো টার্গেটেড থেরাপি নাই যেটা দিয়ে ব্রেন টিউমারটা পুরোপুরি সরিয়ে ফেলা যায়। সরানোর একটাই উপায়, সেটা হলো সার্জারি। ওকে, যে সমস্ত ক্ষেত্রে সার্জারি সম্ভব না, পেশেন্টের শারীরিক কারণে হোক কিংবা পেশেন্টের অন্যান্য কোমরবিডিটির কারণে হোক, বয়সের কারণে হোক, অথবা টিউমারের লোকেশনের কারণে হোক, কিছু কিছু লোকেশনে ব্রেইনের ডিপ লোকেশনের টিউমারের অপারেশন করাটা অ্যাকচুয়ালি টাফ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্টেপ আছে। সেটা হলো, সেই ক্ষেত্রে স্যার যে স্টেপগুলো আছে সেগুলো আমি শুনবো একটা ব্রেকের পরে। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্রেন টিউমার এর আসলে নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। যেমনটি আমাদের আজকের অতিথি বললেন যে ম্যাক্সিমাম ব্রেন টিউমার কিন্তু কিউরেবল। এই নোটটার সাথে সাথে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। আমাদের সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলী হাসপাতাল স্বাস্থ্যকতায়। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা রয়েছি এবং আমরা কথা বলছিলাম ব্রেন টিউমারের ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলছেন ডক্টর মাসুদ আনোয়ার, কনসালটেন্ট নিউরোসার্জারি, আজকের আলী হাসপাতাল। স্যার, ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে আপনি বলছিলেন স্টেপগুলোতে। ট্রিটমেন্টের ব্যবস্থা প্রথম যেটা আমি বলেছিলাম সার্জারিটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ব্রেন টিউমারের ক্ষেত্রে। এবং সার্জারিগুলো কয়েকভাবে হতে পারে। কিছু সার্জারি আছে সরাসরি আমরা খুলিটা কেটে সার্জারি করি, কিছু সার্জারি আছে এন্ডোস্কোপিক সার্জারি, এন্ডোস্কোপ দিয়ে, এটা লোকেশন অনুযায়ী সুটেবল টিউমার যদি আমরা হয় এন্ডোস্কোপিক সার্জারি আমরা করতে পারি। ব্রেনের ভিতরে একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে আমরা টিউমার বের করে আনতে পারি। কিছু কিছু টিউমার আছে যেটা পিটুইটারি টিউমার আমরা বলি, সেটা হলো নাকের উপরে একটা গ্ল্যান্ড আছে পিটুইটারি গ্ল্যান্ড, এটার ক্ষেত্রে টিউমার। এবং সেই ক্ষেত্রে আমরা সরাসরি ব্রেনটা খুলিটা না কেটে নাকের ভিতর দিয়ে এন্ডোস্কোপিক্যালি অথবা মাইক্রোস্কোপিক্যালি আমরা টিউমার রিমুভ করতে পারি। সো সার্জারিরও অনেকগুলো ট্রিটমেন্ট স্টেপ আছে, যে বিভিন্ন ধরনের সার্জারি আমরা করতে পারি ব্রেন টিউমারের জন্য। তার মানে ট্রিটমেন্ট ব্যবস্থার মধ্যে সার্জারি মাস্ট। হ্যাঁ, সার্জারিটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এবং সেই ক্ষেত্রে সার্জারির পরে যদি অথবা সার্জারির আগেও যদি আমাদের ডায়াগনোসিসটা হয় এটা ক্যান্সার জাতীয় টিউমার, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনকোলজিস্টদের সাহায্য নেই পরবর্তী স্টেপের ট্রিটমেন্টের জন্য। সেই ক্ষেত্রে রেডিওথেরাপিটা হলো ব্রেন টিউমারের ট্রিটমেন্টের প্রথম স্টেপ, মানে ফার্স্ট চয়েস হলো রেডিওথেরাপি। এবং এই রেডিওথেরাপির ভিতরেও কিন্তু আরেক ধরনের সার্জারি আছে, আমরা বলি স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি।
সেটা হলো রেডিওথেরাপি মেশিনগুলো দিয়েই আমরা সরাসরি অনেক ক্ষেত্রে যেগুলো সার্জারি করা সম্ভব না অথবা ডিপ ব্রেইনের ডিপ ভিতরের অংশে টিউমারগুলো আছে সেইগুলো দিয়ে সরাসরি ওই রেডিয়েশন একটা টার্গেটেড রেডিয়েশন শুধুমাত্র টিউমারটার উপরে রেডিয়েশন দিয়ে টিউমারটার সাইজ ছোট করে নিয়ে আসা হয় অনেক ক্ষেত্রে টিউমারটার সাইজ প্রায় সম্পূর্ণভাবেই চলে যায় এটা হলো আমরা স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি বলি এবং আরেকটা নামও এইরকমই আরেকটা সার্জারির নাম আছে সেটা হলো গামা নাইফ সার্জারি আমরা বলি অ্যাকচুয়ালি গামা নাইফ সার্জারিটাই খুব বেশি পরিচিত টার্ম স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি যে গামা নাইফ সার্জারিটা পরিচিত টার্ম এবং গামা নাইফ সার্জারি কিন্তু করা সম্ভব যে টিউমারগুলো আমরা খুব ডিফিকাল্ট লোকেশনে আছে অথবা অপারেশন করা সম্ভব না সেগুলোর ক্ষেত্রে গামা নাইফ সার্জারি একটা বেটার অপশন স্যার ব্রেইন সার্জারি বা ব্রেইন টিউমার সার্জারি তো অফকোর্স এটা একটা ভ্যাস্ট একটা প্রসেস বা এই প্রক্রিয়াটাও একটু সেনসিটিভ অনেক বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আউটকামটা কীরকম থাকে ওই যে প্রথমে আমি বলেছি যে বেশিরভাগ টিউমারই কিউরেবল যদি টিউমারটা আমাদের বিনাইন টিউমার হয় নন ক্যান্সারাস টিউমার যেটার লোকেশনটা এমন জায়গায় আছে যেই জায়গায় থেকে আমরা রিমুভ করে দিলে তার ফাংশনাল ইমপ্রুভমেন্টটা ভালো হবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে আউটকামের ব্যাপারে সেটা হলো টিউমারটা যদি অনেক দিন ধরে পুষে রাখে পেশেন্ট তাহলে সেক্ষেত্রে আউটকাম কিন্তু পরবর্তীতে কম্পারেটিভলি খারাপ হবে কেন কয়েকটা জিনিস আছে শরীরের কিছু অংশ আমরা কেটে গেলে স্কিন কেটে গেলে স্কিন কিন্তু আবার নতুন করে তৈরি হয় শরীরের যে কোনো জিনিসই কেটে গেলে নতুন করে তৈরি হয় বাট ব্রেইন এমন একটা জিনিস ব্রেইন টিস্যু নিউরনগুলো এমন একটা জিনিস যে একবার নষ্ট হয়ে গেলে এটা কিন্তু আর নতুন করে তৈরি হয় না রিজেনারেট করে না সো টিউমারটা যদি ব্রেইনের এমন কিছু অংশ নষ্ট করে দেয় যেগুলো আমাদের শরীরের একটা অংশকে কন্ট্রোল করছে ব্রেইন তো পুরো শরীরকে কন্ট্রোল করছে ধরা যাক যে শরীরের এমন একটা অংশ নষ্ট করে দিলে আমাদের একপাশে অবশ্যই আমরা হচ্ছে দ্রুত ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা আউটকামটা করে এবং আরেকটা করে সেটা হলো টিউমারটা কি ধরনের টিউমার কোথায় আছে সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি আমাদের আসলে একজন কলার ফোন করেছেন তার ফোনটি নিতে চাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি আমি ঢাকা থেকে জিয়াউল হক বলছিলাম জি কথা বলুন আমাদের সাথে আছেন ডক্টর মাসুদ আনোয়ার আপনার প্রশ্নটি করুন আমার 2016 সালে ম্যাক্রোডেনামা হয়েছিল তো এটা সার্জারি করার পর এখন মোটামুটি ভালো আছি আমি প্রতি বছর একটা করে এমআরআই করাই তো এমআরআইটা কি আমি প্রতি বছরই করব আপনার পিটুইটারি ম্যাক্রোডেনামা এটা কিভাবে অপারেশন করেছিলেন নাক দিয়ে নাকি সরাসরি কেটে নাক দিয়ে করেছিলেন জি পরে আপনার বায়োপসি রিপোর্টটা কি ছিল ওটা না বায়োপসি রিপোর্টে কোনো মানে ক্যান্সারের কোনো জায়গা নাই আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রতি বছর এমআরআই করা লাগে না প্রথম বছরটা অপারেশনের পরে ফার্স্ট 6 মাস পরে একটা এবং তারপরে 1 বছর পরে একটা করে তারপরে ডিপেন্ড করে আসলে আপনার কোনো ধরনের সমস্যা তৈরি হলো কিনা তার উপর আননেসেসারি রিপিটেড প্রতি বছর এমআরআই করে আসলে লাভ নেই ঠিক আপনার যদি সমস্যা তৈরি হয় তখন আপনি যার কাছে অপারেশন সমস্যাটা হচ্ছে স্যার আমি আগে চোখে দেখতাম এখন আমি দেখি সেটা তো ভালোই অবশ্যই আপনার ফিজিক্যাল এবং সবকিছু ইমপ্রুভমেন্ট হয়েছে অপারেশনের ব্যাপার অপারেশন থেকে আপনি ভালো হয়ে গেছেন সো রিপিটেড আসলে এমআরআইটা আসলে রিপিটেড করা লাগে না এত ঘন ঘন এমআরআই না করলেও চলে আচ্ছা আচ্ছা আপনি অলরেডি কি প্রতি বছরই এমআরআই করছেন না আমি গত বছর এই মার্চ মাসে করছিলাম এটা ইন্ডিয়াতে ওখানে ভালোই ছিল এরপরে আর এই 1.5 বছর ধরে করি না তো কি করব চিন্তা করতেছি আর কি না খুব সমস্যা না হলে করার আসলে দরকার নেই আরেকটা কথা স্যার আমরা কি ফোনে কথা বলতে পারবো রেডিয়েশন যে হয় আমাদের এইটা অবশ্য একটা খুব ভুল একটা কনসেপ্ট আছে এই ব্যাপারে কিন্তু যত ধরনের স্টাডি করা হয়েছে কোনোটাই কিন্তু বলে নাই যে টেলিফোন আসলে ব্রেন ক্যান্সার করে আচ্ছা আচ্ছা কিন্তু স্বাভাবিকভাবেই টেলিফোন যত কম ইউজ করা যায় তত ভালো আপনি সোশ্যাল কন্ট্যাক্টটা তত বাড়বে কিন্তু টেলিফোনের কারণে ব্রেন টিউমার হয় এটা আসলে এখনো পর্যন্ত প্রমাণিত না সো ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আর তিনি মনে হয় প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছে এই যে রেডিয়েশন সম্পর্কে উনি প্রশ্নটি করলো স্যার তাহলে রেডিয়েশন আমরা কখন বা কোন জায়গাগুলোর ক্ষেত্রে রেড মার্ক বলছি রেডিয়েশন রিস্ক ফ্যাক্টর হিসেবে রিস্ক ফ্যাক্টর হিসেবে অ্যাকচুয়ালি ওই যে ওনাকে আমি এমআরআই যদিও রেডিয়েশন না এমআরআই রিপিটেড করতে মানা করলাম অ্যাকচুয়ালি যখন অপ্রয়োজনীয় রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন না করাটাই বেটার
আর সেক্ষেত্রে আমি রিস্ক ফ্যাক্টরের কথা জানতে চাচ্ছিলাম, উনি যেমন বলেছে যে ফোনের রেডিয়েশনটা যায় কিনা না, ব্রেনে। এটা তো অনেকগুলো স্টাডি আসলে এর উপরে হয়েছে। এটা একটা হোক্সও ছিল অনেক ধরনের, যে তাহলে কোন কোন রেডিয়েশন গুলো আসলে ব্রেন টিউমারকে আসলে ইনিশিয়েট করে? এটা হলো এই যেই রেডিয়েশন, যেরকম আমাদের এক্স-রে ইমেজিং এ যে রেডিয়েশন গুলো হচ্ছে সেটা একটা রেডিয়েশন, অ্যাটমিক এনার্জি থেকে যে রেডিয়েশন গুলো হচ্ছে সেটা একটা রেডিয়েশন। সহজ ভাষায় যেই রেডিয়েশন গুলো, এক্সট্রা রেডিয়েশন তো বললাম একটা, আরেকটা হলো গামা রে রেডিয়েশন, যেটা অ্যাটমিক এনার্জি রিলেটেড যেইগুলো থেকে আসছে। সো কয়েকটা স্পট আছে যেই জায়গায় রেডিয়েশন এক্সপোজার হতে পারে। এই জিনিসগুলো যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, আচ্ছা, যে আইসোটোপ, যেগুলো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে সেগুলো রেডিয়েশন এক্সপোজার আছে এবং তাদের ক্ষেত্রে রিস্ক থাকছে। আচ্ছা স্যার, আমরা তো কথা বলছিলাম ট্রিটমেন্ট নিয়ে, আপনি আউটকামটা নিয়ে বলছিলেন যে যত দ্রুত ডায়াগনোসিস হবে এবং ট্রিটমেন্ট যত দ্রুত নেওয়া যাবে ততই আসলে আউটকামটা বেটার। এক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি একটু আগেই বলছিলাম যে 15 বছর ধরে বেশ অ্যাডভান্স হয়েছে আমাদের এই নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, তারপর আমি বাংলাদেশের পার্সপেক্টিভে ব্রেন টিউমারের সমস্ত কিছু সম্পর্কে জানতে চাই। এইটা তো বলেছি যে আমাদের ব্রেন টিউমার সার্জারির ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা লাগে, সার্জন স্কিল তো একজন বড় ফ্যাক্টর, এর সাথে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট কতখানি। এখন যত অ্যাডভান্স হচ্ছে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট তত বেশি বাড়ছে। আমি যেরকম কয়েকটা ইনস্ট্রুমেন্টের কথা অলরেডি বলেই ফেলেছি, এন্ডোস্কোপিক রিমুভাল, সেই ক্ষেত্রে পেশেন্টের অপারেশন পরবর্তী মরবিডিটিটা কম হয়। এই ধরনের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হসপিটালে অলরেডি চলে এসেছে। আমাদের হসপিটাল সহ অনেক হসপিটালেই ভালো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আছে। সো আমি যখন কাজ করব, আমার সাথে যদি টুলসগুলো খুব ইফেক্টিভ টুলস থাকে, সেই ক্ষেত্রে আমার কাজের সুবিধা হয় এবং রিস্কও কমে যায়। আচ্ছা, অপারেশন পরবর্তী যে রিস্কগুলো থাকে অপারেশনের সময় এবং অপারেশন পরবর্তী যে রিস্কগুলো থাকে সেগুলোও কমে যায়। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে আমি বলবো যে গত 10 বছর ধরে যথেষ্ট অ্যাডভান্স হয়েছে। আমরা প্রচুর ব্রেন টিউমারের অপারেশন যত দিন যাচ্ছে বাংলাদেশে বাড়ছে, অপারেশনের পরিমাণ বাড়ছে এবং রেজাল্টও ভালো হচ্ছে। বিশেষত যে টিউমারগুলো বিনাইন টিউমার, নন ক্যান্সারাস টিউমার, এই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট যখন পরবর্তীতে ফলো আপ আসে তখন কিন্তু দেখা যায় যে এই কমপ্লিটলি ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে। এই টিউমার নিয়ে অ্যাকচুয়ালি যেই টিউমারটা ক্যান্সার টিউমার না, ব্রেন টিউমার যেগুলো ক্যান্সার টিউমার না, সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভালো ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি কিউর করা সম্ভব। বাংলাদেশেই ভালো ট্রিটমেন্ট আছে এবং সেটা কিউরেবল অফকোর্স। কিন্তু স্যার আমি যদি একটু বলি যে যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা বাংলাদেশের পার্সপেক্টিভে যারা উচ্চবিত্ত, তারা কিন্তু ব্রেইনের মতো একটা সেনসিটিভ জায়গার টিউমার অপারেশন করতে ম্যাক্সিমাম টাইমই তারা হচ্ছে দেশের বাইরেকে চুজ করে। এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? একই কথা, যে এই বাইরে যে ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন সেই ট্রিটমেন্টটি কিন্তু আমরা এখানেই দিচ্ছি এবং একই স্ট্যান্ডার্ডেই দিচ্ছি। যেই জিনিসটা একটা ব্রেন টিউমার অপারেশনের পরে যেই সাপোর্টগুলো লাগে, অপারেশনের আগে অপারেশনের পরে যেই সাপোর্টগুলো লাগে, বিশেষত একটা ভালো আইসিইউর সাপোর্ট, সেই ভালো আইসিইউর সাপোর্টও বাংলাদেশে এখন অনেক হসপিটালেই আছে। এবং একটা পর্যায়ে আমি 10-15 বছর আগে কথা কেন বলছি, আমরা যখন নিউরোসার্জারির ক্যারিয়ারটা শুরু করি তখন নিউরোসার্জন সারা বাংলাদেশে 40 জন ছিলেন। 40 থেকে 45 জন মেম্বার হিসেবে, আমি ওই প্রথম দিককার মেম্বার হিসেবে 40-45। এখন অলরেডি 150 জন নিউরোসার্জন কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে এবং ফুল প্র্যাকটিস করছে নিউরোসার্জারির। এবং তারা যথেষ্ট ভালো স্কিল এবং যথেষ্ট ভালো কাজ করছে এবং যথেষ্ট ভালো আউটকাম দিচ্ছে। এবং একই সাথে যেটা হচ্ছে, একসময় যেটা ছিল না, টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে অনেক হসপিটালগুলোতে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট চলে আসছে। এবং একই সাথে আমাদের আরেকটা যেটা হচ্ছে যে বাইরে যে যাওয়ার যেই জিনিসটা, সেটা স্কিল সার্জনের কথা, তো অনেক সময় আমাদের টেকনোলজি ট্রান্সফার যেটা হচ্ছে, বাইরের প্রচুর নিউরোসার্জন আমাদের দেশে আসছে, আমাদের দেশ থেকেও নিউরোসার্জন বাইরে যাচ্ছে। আমাদের নিজস্ব ইন্টারনাল যেই টেকনোলজি ট্রান্সফার সেটা হচ্ছে। এবং এ কারণে আমি বলবো যে গত 10 বছরে আমাদের নিউরোসার্জারি একটা বিশাল একটা পরিবর্তন এসেছে বাংলাদেশে। এটা ভিজিবলি আমরা দেখছি এবং হয়তো ইনশাল্লাহ আপনারাও দেখবেন যদি আপনারা আমাদের উপর ভরসা করেন। ভরসা অবশ্যই আমরা করতে চাই বা আমরা করি। আমাদের দর্শক যারা আছে তারাও যেন ভরসাটা একটু বাড়িয়ে দেন, আস্থার জায়গাটা যেন একটু বেশি থাকে আমাদের ডক্টরদের প্রতি, সেই প্রত্যাশায় আমার একটু ফোন এসেছে, ফোনটি নিতে চাই। হ্যালো,
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি প্রশান্ত চন্দ্র সরকার রাজীব বলছি, ময়মনসিংহ থেকে। জি বলুন। জি, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই আর কি। বলেন। কারণ আমি ওই যে আমার ছেলে, ওর বয়স হচ্ছে এখন 5 বছর। তো ওর বয়স যখন 3 বছর ছিল, তো ওর একটু স্কাল্পে একটু সমস্যা, মাথার যে খুলিটা এটা এক পাশে একটু উঁচা, এক পাশে একটু নিচা, এরকম একটা সমস্যা। তো আমি ডাক্তার দেখাইছি ময়মনসিংহে। তো ওখানে স্যারে মানে তাকে সিটি স্ক্যান করতে দিয়েছিল। তো সিটি স্ক্যান করলাম, মানে ব্রেনের সিটি স্ক্যান। হ্যাঁ, তখন ওই শিশু বিশেষজ্ঞ ডাক্তার বললো যে ওর ব্রেনের সমস্যা। তো উনি নিউরোল্যাব সিরাপ লিখে দিল। তো আমি পরে আবার চিন্তা করলাম যে তাহলে আমি একজন নিউরো সার্জন দেখাই। তো নিউরো সার্জন স্যারের পরামর্শ নিলাম। তো উনি পরে সিটি স্ক্যান দেখলো, মানে উনি বললো যে ব্রেনের যে কিছু পার্ট থাকে, ওর দুই একটা পার্ট একটু ছোট বড় এরকম বললো আর কি। তো এটা কোনো উনি বললো যে এটা কোনো সমস্যা না, কারণ হচ্ছে সবার পার্ট গুলি এগুলি সমান, সবার সমান হয় না, একরকম হয় না। উনি এই কথা বললো আর কি। তো উনি এখন ওষুধ সাজেস্ট করে নাই। তো বললো যে পরবর্তীতে আপনি কিছুদিন পরে আবার যোগাযোগ করে একটা ব্রেনের এমআরআই করেন। স্যার, এই ব্যাপারে একটু পরামর্শ দিতে আচ্ছা, চাচ্ছি। আপনার বাচ্চার এই মাথার এই শেপ চেঞ্জ ছাড়া আর কোনো সমস্যা আছে? শারীরের আর কোনো সমস্যা আছে? জি না স্যার, এছাড়া ওর কোনো সমস্যা নাই। ওর মানসিক বয়স বললেন 5, বা অন্যান্য আইকিউ সবকিছু ওর ঠিক আছে স্যার। আচ্ছা, 5 বছর বয়স, তাই তো? জি স্যার, এখন আচ্ছা, স্কুলে পড়ে? না স্যার, এই যে এখনো ভর্তি করাইনি। আচ্ছা, এই এমনি পড়াশোনাকে স্টার্ট করেছে? জি স্যার, হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, ওইটাই কোনো সমস্যা নেই? না স্যার, ওখানে কোনো সমস্যা নেই স্যার। হাঁটতে কোনো সমস্যা হয়? না স্যার, অন্য আদার্স শারীরিক কোনো প্রবলেম নেই স্যার। তাহলে সম্ভবত পরবর্তীতে একটা আপনি এমআরআই করে ফেলেন। কিন্তু আপনি যে সমস্যাটার কথা বলছেন, শুধুমাত্র যদি ব্রেইনের মাথার শেপটা যদি চেঞ্জ থাকে, এটা অনেক কারণে থাকতে পারে, অনেক কারণেই থাকতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কারণগুলো স্বাভাবিক কারণ থাকে। আপনাকে যে নিউরোসার্জন দেখেছেন তিনি হয়তো ঠিকই বলেছেন যে এটা স্বাভাবিক কারণে। তারপরও যেহেতু একটা সমস্যা আপনি দেখেছেন, এটা পুরোপুরি কি ধরনের সমস্যা বোঝার জন্য একটা এমআরআই করে দেখতে পারেন, এবং যার কাছে পরামর্শ নিয়েছিলেন তার কাছে আবার একবার যে এমআরআই করে নিতে পারেন। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ভালো থাকুন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, আপনার সাথে আমি আরো কথা বলবো একটা ব্রেকের পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির আগে ব্রেইন টিউমার এর নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল ডক্টর মাসুদ আনোয়ারের সাথে, কনসালটেন্ট নিউরোসার্জারি, আজকের আলী হাসপাতাল। এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা। আশা করব যে বাকি অংশটুকু আপনারা আপনাদের সাথে থাকবেন। আমরা কথা বলছিলাম ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়ে। ডক্টর মাসুদ, আমরা এবার জানতে চাই যে ট্রিটমেন্টের পরে বা অপারেশনের পরে যে কোমরবিড সিচুয়েশনটা অ্যারাইজ করে বা হ্যাজার্ডাসগুলো, সেগুলো নিয়ে যদি একটু বলতেন। এগুলো আসলে আগেই বলেছি যে ডিপেন্ড করে যে টিউমারটা আমরা কখন অপারেশন করলাম এবং টিউমারটা কোথায় আছে এবং কি ধরনের টিউমার, ক্যান্সারাস না নন ক্যান্সারাস। ধরা যাক একটা পেশেন্ট এই টিউমারের একটা সিমটমের ভিতর কিন্তু একটা আছে তার কথা বলতে সমস্যা হয়। টিউমারের পরবর্তীতে কথা বলতে সমস্যা হচ্ছে তার, অপারেশনের আগে এবং অপারেশনের পরেও। সেই ক্ষেত্রে আমরা যেটা করি স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি। এটা হলো টিউমার অপারেশন পরবর্তী আমাদের ট্রিটমেন্টের একটা অংশ। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি। এখন টিউমারের সমস্যাটা কি হতে পারে অপারেশন পরবর্তী সমস্যা? সেটা হলো যত বেশি চাপ থাকবে টিউমার, যতদিন পর্যন্ত বেশি চাপ থাকবে ততদিন তার পরবর্তীতে কমপ্লিকেশনের সম্ভাবনাটা তত বাড়বে। দ্বিতীয় একটা ব্যাপার আছে, কমপ্লিকেশনের সম্ভাবনা বাড়ে বেশি, সেটা হলো বয়স্ক পেশেন্টের এবং যাদের কোমরবিডিটি আছে, যেরকম আগের থেকেই ডায়াবেটিস আছে অথবা আগের থেকেই হার্টের কোনো সমস্যা আছে। এই ধরনের ক্ষেত্রে অপারেশনের পরবর্তী জটিলতা থাকতে পারে। অপারেশন পরবর্তী জটিলতাতে আসলে আমরা সবচেয়ে বেশি যেটা ফেস করি সেটা হলো ব্রেইনের যেই অংশটুকুতে আমরা অপারেশন করছি সেই অংশটুকুর ফাংশনটা পুরোপুরি না ফেরা। ধরা যাক যে আমরা ব্রেইনের এই যে অংশটুকু আমাদের এক পাশের মুভমেন্ট করছে সেই অংশের উপর অপারেশন করছি। সো
অপারেশনের আগেই তার ওই পাশে অবশ ছিল এবং অপারেশন পরবর্তীতে ওইটা আর খুব বেশি ইমপ্রুভ করলেন, এরকম হতে পারে ক্ষেত্র বিশেষে, এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে টিউমারগুলো ব্রেইনের ওই অংশটুকু সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, অপারেশন পরবর্তী সবচেয়ে আরেকটা কমন জটিলতা আমরা যেটা দেখি সেটা হলো ওই টিউমার যে জায়গাটায় আমরা অপারেশন করলাম সাডেনলি ওই জায়গায় নতুন করে ব্লিডিং হতে পারে। সেই ক্ষেত্রে ওই আবার ব্লিডিংটা আমরা অপারেশন করে বেরও করে দিতে পারি। মেইনলি যেটা অপারেশন পরবর্তী সেটা হলো ওই অপারেশন পরবর্তী ব্লিডিং, পোস্ট অপারেটিভ ব্লিডিং আমরা যেটা বলি, টিউমার বেড ব্লিডিং, এটা একটা খারাপ কমপ্লিকেশন হিসাবে আছে। সেটা আপনারা ব্যবস্থা মানে কিভাবে নেন তখন? যদি ছোট ধরনের ব্লিডিং হয় তাহলে আমরা অপেক্ষা করি, আর যদি বড় ধরনের ব্লিডিং হয় আবার আমরা অপারেশন করে ব্লিডিংটা বের করে ফেলি। আচ্ছা, সো এই যে মানে হ্যাজার্ডগুলো শুনলাম, আপনি তো অনেক আশার কথাও বলেছেন বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু স্যার আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে ব্রেন টিউমারের টাইপের মধ্যে আমরা জানি যে প্রাইমারি এবং সেকেন্ডারি রয়েছে, সেখানে বডির অন্যান্য পার্টের ক্যান্সারাস জায়গাগুলো থেকে কিন্তু ব্রেনে ছড়িয়ে যায়, সেই জায়গাগুলো সবচেয়ে বেশি কোনগুলো? ব্রেনের সবচেয়ে বেশি আসে যেটা হলো ব্রেস্ট থেকে আসে, একটা ব্রেস্ট ক্যান্সার, কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, স্কিনের মেলানোমা বলে একটা টিউমার আছে, স্কিনের টিউমারটা হয় একটু, সেটা থেকে আসে, এবং আরেকটা আসে ফুসফুসের ক্যান্সার থেকে। যে কোনো ক্যান্সার, বডির যে কোনো জায়গায় ক্যান্সার থাকুক না কেন সেটা ব্রেনে আসতে পারে, বাট আমি যে 6টা জায়গার কথা বললাম সেই 6টা হলো কমন। এবং এই সমস্ত ক্ষেত্রে সেকেন্ডারিজ আমরা যেটা বলি মেটাস্টাসিস, এই টিউমারের ক্ষেত্রে আসলে এই টিউমার এই যে কটা আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না অথবা অপারেশনে খুব একটা লাভ হয় না, এই সেকেন্ডারিজ টিউমারগুলো যদি ছোট থাকে এবং খুব বেশি যদি চাপ না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অপারেশনে যাই না। আচ্ছা, এই ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়েও জানবো, কারণ ক্যান্সার যদি অন্য পার্টে হয় সেটা যদি ব্রেনে যায়, এটাও তো আমরা জানি যে নর্মাল মানুষের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট থাকে, তাই এই বিষয়ে আমি আরো কথা বলবো, কিন্তু একটি ফোন চলে এসেছে, সেই ফোনটি নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমার নাম মোহাম্মদ ইউসুফ গাজী, আমি ঢাকা থেকে বলছি। একটু স্যারের সাথে কথা বলবো প্লিজ। বলেন। হ্যাঁ বলেন। স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই আমার কিছুদিন আগে আমার মাথার পিছনে একটু উঁচু মনে হচ্ছে, কিন্তু স্যার আমি সকালবেলা যখন একটু হাঁটাচলা করি বা মাথা একটু মানে ঘুরানি দেয়, কেমন যেন মাথা চক্করের মতো দেয়। স্যার এখন আমি কি করতে পারি? স্যার আপনার বয়স কত? স্যার আমার বয়স 45 বছর। এই ডায়াবেটিস কিংবা ব্লাড প্রেশার জাতীয় কিছু রোগ আছে আপনার? স্যার আমার ডায়াবেটিস নেই, আমার প্রেশার আছে। স্যার ঘাড়ে ব্যথা করে? স্যার ঘাড়ে কোনো ব্যথা হয়? না স্যার, আমার ঘাড়ে ব্যথা হয় না। এই আপনার ডায়াবেটিসটা তো আপনার চেক করা আছে? ডায়াবেটিস তো নেই? স্যার আমার ডায়াবেটিস 4.5, আমি কিছুদিন চেক করছিলাম, আমার ডায়াবেটিস নেগেটিভ। স্যার আচ্ছা, এটা অনেক সময় আপনার এই বয়সে অনেকগুলো কারণে এই মাথাটা ঘোরা হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে কারণগুলো আমরা খুব খারাপ কোনো কারণ হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি যে সমস্যাটার কথা বললেন এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক কোনো কারণে হয়। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো মেডিসিন স্পেশালিস্ট অথবা নিউরো মেডিসিনের কাউকে একটু দেখিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে মাথা ঘোরাটা, এই বয়সে মাথা ঘোরার কিছু কিছু কারণ থাকে, যে ব্রেইনের ভিতরে, কিছু কিছু ব্রেইনের বাইরে, এবং এই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। আসলে যদি দেখা যায় যে আপনার এই বড় কোনো সমস্যা নেই, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, আর যদি মনে করা যায় সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। আর যদি স্বাভাবিক কারণে মাথাটা ঘোরায়, অ্যাকচুয়ালি আপনার ওষুধেরও প্রয়োজন নেই, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। স্যার, এই যে কলারটি ফোন করেছেন, তিনি যেমনটি বললেন যে তার মনে হচ্ছে তার মাথার একটা জায়গা হয়তো ফুলে গেছে, বা এই যে অ্যাজাম্পশনটা, একটা মানুষ কি কখনো এটা অ্যাজিউম করতে পারে যে তার ব্রেইন টিউমার হয়েছে, বা সে কি বুঝতে পারে এটা? আমি যে সিমটমগুলোর কথা বললাম সেগুলো, যেগুলো এই যে এই মাথা ব্যথা, হেডেক, একজন পেশেন্ট কিন্তু হেডেকের ব্যাপারটা নিয়ে সে কিন্তু আইডিয়া করতে পারে, কারণ এই ধরনের কিছু কিছু হেডেক আছে সে আগে কখনো এক্সপেরিয়েন্স করে না, ইন্টেন্স একটা হেডেক। কিংবা সে কখনো মনে করছে যে তার ব্রেনের একটা জায়গা মনে হয় ভারী ভারী মনে হচ্ছে, বা একটা জায়গা ফুলে গিয়েছে, এরকম কি কখনো হতে পারে? না, ব্রেনের ভিতরে ফুলে গেলে সেটা বাইরে থেকে ফিল করতে পারবে। এক্স্যাক্টলি, আমি সেটি জানতে বাইরে চাচ্ছিলাম। থেকে ফিল করতে পারবে না সেটা। অনেকে এরকম অনেক সময় মনে করে যে তার হয়তো ব্রেন টিউমার হয়ে গিয়েছে, তার একটা সাইড মনে হচ্ছে ভারী হয়েছে, এরকম অনেক ধরনের পেশেন্ট কিন্তু আমরা দেখি। একটা
ক্ষেত্রেই ফিল করতে পারবে। কিছু ব্রেন টিউমার আছে, আমরা বলি মেনিনজিওমা। সেই মেনিনজিওমা ব্রেইনের ভিতরে, ব্রেইনের একটা কভারিংসের উপরে মেনিনজিওমাটা তৈরি হয়। সেই মেনিনজিওমা অনেক সময় বোনসে, ব্রেইনের বোনসে চলে আসে, আচ্ছা, এবং সেইটা যখন আসে তখন বাইরে থেকে অনেক সময় বোনসে ফিল করা যায়। বাট ওকে, ওই ব্রেইনের একদম ভিতরে যে টিউমার, সেটা বাইরের স্কিনে সাধারণত ফিল করা যায় করা না। যায় না। ওকে স্যার, আমরা তো ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়েই কথা বলছিলাম, যে যেগুলো সেকেন্ডারি ব্রেইন টিউমার সেগুলো আপনি বলছিলেন যে অপারেশন না করেও অনেক সময় রাখা যায়। অপারেশন করার প্রয়োজন আসলে পড়ে না সেগুলো, যদি আমরা আগের থেকেই যদি ডায়াগনোসিসটা কনফার্ম থাকে, যে ধরা যাক তার ব্রেস্ট ক্যান্সার ছিল আগে, তার ব্রেইনে আমরা সেকেন্ডারিজ কয়েকটা লেশন দেখলাম এবং সেটা মোটামুটি এমআরআই অথবা ইমেজিং ফিচারে আমরা কনফার্ম হয়ে গেলাম সেটা সেকেন্ডারিজ। আচ্ছা, এবং এটা যদি তার ব্রেইনে বড় ধরনের চাপ না দেয়, পরবর্তীতে এটা বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশন অথবা কেমোথেরাপি দিয়ে ট্রিট করা সম্ভব, অনকোলজিস্টটাই করে। বাট তখনই ট্রিটমেন্টটা, অপারেশনটা প্রয়োজন তখনই যখন দেখা যায় যে সেকেন্ডারিজটা ব্রেইনে বড় ধরনের চাপ দিয়েছে এবং এই চাপটা তার লাইফ এন্ডেঞ্জার করে ফেলতে পারে, লাইফ থ্রেটেনিং একটা চাপ দিয়েছে, সেই ক্ষেত্রে অপারেশন লাগে সেকেন্ডারিজে। অপারেশন হোক বা ব্রেইন টিউমার ট্রিটমেন্ট ব্যবস্থাটা তো একটু অবশ্যই জটিল এবং ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি কোভিড-19, এই অবস্থায় স্যার আসলে অন্যান্য অনেক ডিপার্টমেন্টের চিকিৎসা ব্যবস্থা নিতে গিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের পেশেন্টদেরকে। সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কি বলবেন, যে কিভাবে আপনারা এনশিওর করছেন এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা? প্রথমে একটা এনশিওর করে নিই, এই কোভিড সিচুয়েশনে আসগর আলী হসপিটাল একদম শুরু থেকেই কোনো পেশেন্ট আসলে রিফিউজ করেনি। শুরু থেকেই কোভিড সিচুয়েশনে সে এই আলাদা রেড জোন এবং গ্রিন জোন করে আলাদা ব্যবস্থা আছে এবং এখনো আছে, এবং আমরা স্টিল এখনো অপারেশনগুলো করে যাচ্ছি, সমস্ত কোভিড সিচুয়েশনে অপারেশন করে যাচ্ছি কয়েকটা প্রোটোকল মেনে। প্রথমটা হলো পেশেন্ট সেফটি, সার্জন সেফটি এবং ওভারঅল হসপিটাল সেফটি। অনেকগুলো সেফটি প্রোটোকল আমাদের আছে, ওইগুলো ম্যানেজ করে আমরা অপারেশনগুলো করছি। যে সহজ একটা উদাহরণ দেই, যেই পেশেন্টের আমাদের রুটিন অপারেশন প্রয়োজন, সেই ক্ষেত্রে তাকে আগে আমরা কোভিড-19 টেস্টটা করিয়ে নিচ্ছি। সে যদি নেগেটিভ থাকে তাহলে সরাসরি আমরা যে ওটিতে তাকে নিয়ে যাচ্ছি সেটাকে আমরা বলি গ্রিন ওটি, গ্রিন জোনের ওটি। ইমার্জেন্সি পেশেন্ট আসলো যারা আমরা কোভিড কিছু টেস্ট করাতে পারছি না অথবা সময় দেবে না, পেশেন্ট সময় দিচ্ছে না, এত সময় দিচ্ছে না, আমাদের ইমিডিয়েট অপারেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটা ওটি আছে, রেড জোনের ওটি। আমরা সরাসরি সেই রেড জোনে পেশেন্টকে নিয়ে ওটি করে নিচ্ছি এবং আমাদের সার্জন এবং আমাদের স্টাফ যারা, তারা ফুল সেফটি গিয়ার নিয়ে আমরা অপারেশনটা করছি। বাহ, এটা তো স্যার শুনে অনেক ভালো লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি আমরা আজকের অনারেবল স্যারের কাছ থেকে জানলাম যে আসগর আলী হাসপাতাল সেই শুরু থেকে এখন পর্যন্ত আসলে কোনো রোগীকে রিফিউজ করেনি। এটা শুধু আসগর আলী হাসপাতাল বলে বলছি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের প্রত্যেকটি ডক্টরই মন থেকে চায়, ইমোশনের জায়গা থেকে কোনো রোগীকে কখনো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেনি বা করবেও না। তাই আপনাদেরকে বলছি যে আপনারা ডক্টরদের উপর আস্থা রাখুন, আর রোগ অনুযায়ী সঠিক ডক্টরের কাছে যাওয়াটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই কথাগুলো মাথায় রেখে আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকবেন। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, অবশ্যই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, এবং আমার সাথে থাকবেন একজন অনারেবল গেস্ট। সে পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।